আসসালামু আলাইকুম। আমি খাদিজাতুল কুবরা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রীয় উপস্থাপিকা হিসেবে আছি। আর আজকে মা দিবস উপলক্ষে আমরা চলে এসেছি আমাদের একটি ফেসবুক লাইভে এবং চমৎকার আড্ডা নিয়ে। মাকে নিয়ে অনেক স্মৃতি হবে, মাকে নিয়ে কবিতা হবে, গান হবে, আর মাকে নিয়ে তো আমাদের স্মৃতির কোনো শেষ নেই। তো এই তো পরিচয় পর্ব বলতে তো হ্যাঁ, তানিয়া সুলতানা। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। ধন্যবাদ মাহমুদুর নবী সুজন আপনাকে। জি, আর খাদিজা আপু আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজ একসাথে যে যুক্ত হয়েছি মা দিবসে। আসলে মা দিবসে যে যুক্ত হয়েছি বা মাকে নিয়ে যে মা দিবসে কথা বলতে হবে এমন কিছু না, কারণ মাকে ভালোবাসার কোনো শেষ সীমা নাই। মাকে ভালোবাসার কথা সবসময় বলা যায়, বিশেষ কোনো দিনে বলতে হয় না। তারপরেও আমরা মা দিবসে এসেছি যখন সুজন বলেছে যে কিছু কবিতা, কথা, গল্প এগুলো চলবে। এর ফাঁকে ফাঁকে হচ্ছে যে আমাদের মাকে নিয়ে যে কথাগুলো, মানে আমরা মজার যে স্মৃতিগুলো আছে মানে মাকে নিয়ে, সেগুলো বলবো। তো সাথে রয়েছে তানিয়া সুলতানা, আমি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের উপস্থাপিকা। এটাই হচ্ছে পরিচয়। এর সাথে আমি একজন মায়ের মেয়ে এবং আমিও একজন মা। অবশ্যই এই হচ্ছে পরিচয়। ধন্যবাদ তানিয়া সুলতানাকে। এই দুজন মানুষের আরো কিন্তু কিছু পরিচয় রয়েছে। আমরা জানি যে একজন হচ্ছে খুব অত্যন্ত সুমধুর কবিতা পড়েন, তানিয়া সুলতানার কথা বলছি। আর খাদিজাতুল কুবরার কথা বলছি, তিনি কবিতা পড়েন এবং একই সাথেই সুস্বাদু কিছু হোমমেড খাবার তৈরি করেন। সেই বিষয়গুলো আমরা জানবো আজকে, বিশেষ করে মা দিবস। তো মা দিবস উপলক্ষে সেই মাদেরকে উৎসর্গ করে তিনি নিজের হাতে কোনো কেক কিংবা কোনো অন্য কোনো যে সুস্বাদু খাবারগুলো রয়েছে সেগুলো কোনো ক্রেতার কাছে বিক্রি করেছেন কিনা বা ডেলিভারি দিয়েছেন কিনা, এই বিষয়গুলো শুনবো। আর মা দিবস উপলক্ষে যদি তিনি কোনো কেক বানিয়ে থাকেন, সেই কেকটা বানানোর পেছনে মাকে ঘিরে আসলে তার কতটুকু স্মৃতি জড়িয়ে থাকে। আসলে অন্য মাকে মায়ের জন্য তৈরি করে দিলেও সেটা কিন্তু মা। তো সেই মায়ের জন্য বানানো কেকটার পেছনের গল্পগুলো আসলে কিভাবে তিনি স্বপ্নগুলো বপন করেন সেই কেকের মধ্যে, বা যে মাকে উৎসর্গ করে কেকটা কাটা হবে সেটা কিভাবে তিনি তৈরি করেন, এই বিষয়গুলো আজকে আমরা শুনবো। সেই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই আমরা শুনতে চাই। তো এই মুহূর্তে আমরা বলে দিচ্ছি যে কয়জন দর্শকরা আজকে আমাদেরকে দেখছেন তাদেরকে বলছি, আপনাদের ছোট্ট ছোট্ট যে ঘটনাগুলো রয়েছে মায়েদের সাথেই, সেগুলো আপনারা চাইলে আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন। আমাদের যেখানে লাইভ স্ট্রিমিং চলছে, স্ট্রিমিং এর নিচে কমেন্ট বক্সে আপনারা ঝটপট করে লিখে ফেলতে পারেন যে আপনাদের মায়েদের ঘিরে আপনাদের স্মৃতিগুলো আছে, যে ঘটনাগুলো আছে। এমনকি যদি আজকে বিশ্ব মা দিবসে যদি মাকে বলতে চান যে মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমরা জানি আমরা মাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু কখনো এভাবে আয়োজন করে বলা হয়নি মাকে এই ছোট্ট কথাটি। তবে আজকে যদি আপনি চান আমাদের মধ্য দিয়েই আপনি আপনার মাকে এই ভালোবাসার কথাটা জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকেই যে আপনার মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনার মাকে উৎসর্গ করে কিছু কবিতা পড়ার জন্য। তো অবশ্যই আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আর আমাদের যারা অতিথি রয়েছেন, আমরা সকলকে বলছি যে আমাদের এই লাইভটি যদি আপনি টাইমলাইনে শেয়ার করেন, হয়তো আপনার বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। ঝটপট করে আপনি শেয়ার করে ফেলুন আমাদের লাইভটি, আর আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তারাও তাদের মাকে ঘিরে অনেক স্মৃতি তাদের রয়েছে, হয়তোবা তারা বলতে চেয়েছে অনেক কথা কিন্তু বলতে পারেনি মাকে। হয়তোবা আজকে আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের মাকে তার সেই না বলা কথাগুলো বলে দিতে পারে, সাহস করতে পারে। হয়তো আমাদের দেখে তাদের মনে একটু সাহস আসতে পারে। তো সেই জায়গা থেকে সকলকে বলছি যে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আপনার মাকে ঘিরে যদি কোনো ছোট ছোট গল্প থাকে সেই কথাগুলো অবশ্যই আমাকে লিখবেন। আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মা দিবসের বিশেষ আয়োজনে। ভালোবাসি মা গো, ভালোবাসি মা, তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। হয়তো ঘটা করে কখনো বলা হয়নি এই কথাটি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি যখন আমার কাছ থেকে একটু দূরে যাও, আমি তোমাকে অনুভব করি। তুমি যে আমার কাছে কি, আমি তখনই বুঝতে পারি যে আসলে মা শব্দটার মধ্যে এর গভীরতা কতটুকু। যাক, এই পুরো পথ চলায় আমরা এই গল্পগুলো শুনবো। পুরো 1 ঘন্টা ধরে আমরা আপনাদের সাথে গল্প করবো। আপনারা চাইলেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো চলুন প্রথমে শুনে আসি মাকে ঘিরে ছোট্ট ছোট্ট কোনো স্মৃতি যদি থাকে সেই কথাগুলো আমরা শুনবো তানিয়া সুলতানের কাছ থেকে।
ধন্যবাদ সুজন ভাই। আসলে মাকে নিয়ে স্মৃতির তো কোনো শেষ নেই, কারণ মায়ের তুলনা আসলে কোনো কিছুর সাথে হয় না। অনেক স্মৃতি থাকে, তারপরেও কিছু উল্লেখযোগ্য স্মৃতি থেকেই যায় যেগুলো সব সময় মনের ভিতরে দাগ কেটে যায়, যে এই স্মৃতিগুলোর জন্য এই স্মৃতিগুলো নিয়েই আমরা বেঁচে থাকি। এরকম কিছু স্মৃতি থেকে যায়, সেরকম অনেক স্মৃতি আছে। একটা বলি, সেটা হচ্ছে প্রথম যে সময় স্কুলে গেলাম, মায়ের হাত ধরে প্রথম যেদিন স্কুলে গেলাম, সেদিন প্রথম আমার সাথে মাই গিয়েছিল। ক্লাস যখন বেঞ্চে বসিয়ে দিল মা, আঁচলটা খুব শক্ত করে ধরে রেখেছিলাম, মানে কোনোভাবেই তাকে ছাড়বো না, আমি কোনোভাবেই তাকে ছাড়তে চাচ্ছিলাম না, যে আমি একা কিভাবে বসবো, তুমি আমার সাথে বসবা, তুমি আমার সাথে বসে পড়াশোনা করবা। তো ওই কথাটা সবসময় বেশ একটা দিন একটু সময় করে না হয় বললাম কতটা ভালোবাসি। আর যেহেতু আমার দুইটা ছোট সন্তান আছে, এক ছেলে এক মেয়ে, তারাও কিন্তু তারা জেনেছে আজকে মা দিবস। যখন তারা আমার কাছে প্রকাশ করলো, যেভাবেই হোক তাদের ওই সহজ সরল ছোট মন দিয়ে, মুখ দিয়ে, যে আম্মুকে ভালোবাসি, আজকে মা দিবস, আসলে সেই ফিলিংসটা যে কতটা ভালো লাগার, এটা বলে বোঝানোর মতো না। আর যখন আমার ভালো লাগলো, আমার কাছে মনে হলো যে আমার মায়েরও তো এই ভালো লাগাটা প্রাপ্য। আমিও ফোন করেছিলাম আমার মাকে, যেহেতু যে পারছি না তার কাছে, ফোন করে কেমন একটা সংকোচ কিন্তু ছিল, কি করে বলবো ভালোবাসি, কি করে বলা সম্ভব। তারপরও বেশ কিছুক্ষণ কথা বলে বললাম, আম্মা জানো আজকে কিন্তু মা দিবস, অনেক বেশি ভালোবাসি। তো তার যে কি একটা চমৎকার হাসি ছিল, আর কি একটা তৃপ্তি, এইটা ঠিক বলে বলতে বিশেষ দিনে বিশেষ বলেই ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে, দুজনকে, খাদিজাতুল কুবরা এবং তানিয়া সুলতানাকে। আমাদের মাঝে আরো একজন অতিথি কিন্তু আজকে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে, একটু ব্যস্ততার কারণে তিনি আমাদের সাথে যুক্ত দেরি করেছেন, তবুও আমরা তাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি, সাদরে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন ভালোবাসি মাগো এই অনুষ্ঠানে আমরা একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন শেখ আবু শামীম, তিনি পেশায় একজন ব্যাংকার, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার, ঝিনাইদহ ব্রাঞ্চের, একই সাথে একজন বাচিক শিল্পী। তিনি চর্চা করছেন যে কিভাবে কবিতাকে আয়ত্ত করা যায়, কিভাবে কবিতাকে ভালোভাবে পড়া যায়, সেই বিষয়গুলো চর্চা করার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে আজকে আমরা যুক্ত হয়েছি, আমরা তার কাছ থেকে জানবো যে মাকে ঘিরে তার ছোট ছোট স্মৃতিগুলো, মাকে ঘিরে তার ছোট ছোট গল্প কাহিনীগুলো, একই সাথেই তার কাছ থেকে আমরা দু একটি কবিতা শোনার চেষ্টা করব। তার সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে আমরা উচ্চারণ শুনবো মা এই শব্দটি। তো প্রথমেই শামীম ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে একটু পরিচয় জানতে চাই। ধন্যবাদ সুজন। আসসালামু আলাইকুম, আমি শেখ আবু শামীম, আমি পূবালী ব্যাংক ঝিনাইদহ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি।
আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো সাতক্ষীরা। পড়ালেখা করেছি খুলনা ইউনিভার্সিটি ম্যাথামেটিক্সে, অনার্স মাস্টার্স। MBA করা হয়েছে খুলনা ইউনিভার্সিটি ফাইন্যান্সের উপরে। আর এই তো চাকরি জীবন 12 বছর চলছে আর কি। 2008 সালে শুরু হয়েছিল। এটাই সংক্ষিপ্ত পরিচয়। আর ফ্যামিলি আছে, দুটো বাচ্চা আছে আমার, একটা ছেলে একটা মেয়ে। এই আমার ওয়াইফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, এখন খুলনা জেলা অফিসে পোস্টিং। ধন্যবাদ শামীম ভাই। এটাই আমার হ্যাঁ, অনেক কষ্ট করে মা বেঁচে নেই, আব্বা আছেন। ধন্যবাদ শামীম ভাইকে, অনেক কষ্ট করে সারাদিন অফিস করে ক্লান্ত শরীরে বাসায় ফিরে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। অবশ্যই আপনার এই যে কষ্ট, এই যে শ্রম, সবকিছু কিন্তু একটু ভালো থাকার জন্য, পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো থাকার জন্য। আপনি যেভাবে হারিয়েছেন আপনার মাকে, হয়তোবা আমাদের এর মধ্যে অনেক বেঁচে নেই, হয়তো কারো বাবা বেঁচে নেই। তো এইভাবে একদিন আমাদেরকে সবার কাছ থেকে বিদায় নিতে হবে, সবাইকে বিদায় জানাতে হবে। যে একা আমি এসেছিলাম পৃথিবীতে কিছুদিন বিচরণ করব, হয়তো আমার আত্মীয় স্বজনের সাথে, তারপর আবারও আমি একা চলে যাব। এভাবেই আমাদেরকে চলে যেতে হবে, পালা বদলের নিয়মের মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হবে। কখনো কোনো একটা সময় এসে যাচ্ছে যে আমাকে আমার আগামী নতুন প্রজন্মের জন্য পথ ছেড়ে দিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে এই পৃথিবী ছেড়ে। আসলে এগুলো বলতে অনেক কষ্ট লাগে। তবুও তথাপিও আমরা বিশ্ব মা দিবসে মাকে নিয়ে বেশি কথা বলবো, আমরা পেছনের কথাগুলো ভুলে যাব। আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা যেন ভালো থাকে। সেই মাকে ভালো রাখার জন্য আমরা একটু পরিশ্রম, একটু কষ্ট, একটু ত্যাগ তিতিক্ষা সবকিছু বিসর্জন দিচ্ছি সেই মাকে ভালো রাখার জন্য। তো কখনো কখনো দেখা যাচ্ছে দু একটা খবর আমাদের চোখে পানি এনে দেয়, জল এনে দেয়, যেটাই বলি না কেন আমাদেরকে ব্যথিত করে। যেমন যখন দেখি যে মা বৃদ্ধাশ্রমে ছেলেরা মাকে ফেলে এসেছে রাস্তায়, এই সংবাদগুলো পড়তে গেলে আসলে আমরা আপ্লুত হয়ে যাই, আমরা ভাষা হারিয়ে ফেলি যে কিভাবে আমরা মাকে এভাবেই অবহেলা করি। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, যে মা তার জীবনের সবকিছু, সব ত্যাগ তিতিক্ষা করে আমাকে বড় করে তুলেছে, আমাকে এই পৃথিবীর বুকে সবকিছু চিনে ঠিকঠাক ভাবে চলার মতো যোগ্যতা অর্জন করিয়েছে, সেই মাকে আমি আমার প্রয়োজনে, আমি আমার পরিবারের প্রয়োজনে সেই মাকে আমি অনেক দূরে ঠেলে দিয়েছি। আমরা কখনো চাই না এরকম অবস্থা যেন আমাদের সাথে ঘটুক। আমরা চাই না আগামীতে যেন এরকম কোনো দৃশ্য আমাদেরকে দেখতে হয়। আমরা কখনো কোনো মিডিয়াতে এরকম সংবাদ আর করতে চাই না বা দেখতে চাই না। আমরা চাই সব সন্তানই তার পরিবার নিয়ে, তার মাকে নিয়ে একসাথেই শান্তিতে বসবাস করুক, পৃথিবী থেকেই এই বৃদ্ধাশ্রমটি উঠে যাক। এটা আজকের এই মা দিবসে মানে একান্ত চাওয়া। জানি না আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটি। তো শামীম ভাইয়ের কাছে চলে যাব। শামীম ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে তার মাকে, তার যদি ছোট্ট কোনো স্মৃতি মনে পড়ে যায় বা বলতে ইচ্ছে করে, সেই কথাটি আমরা শুনতে চাই। আসলে মায়ের মানে হারানোর যে স্মৃতি, এটাই সবচেয়ে মানে বড় স্মৃতি হিসাবে রয়ে গেছে আর কি। আরো অনেক স্মৃতির মধ্যে সেটা আগে বলতে চাই, সেটা হলো আমার যে জয়নিং আর কি, এই যে আমি চাকরিটা করছি এখন পূবালী ব্যাংকে, এটা ছিল 16 অক্টোবর 2008 সাল। এই 16 অক্টোবর আমার জয়নিং ডে এবং আমার মার সাথে এটাই আমার শেষ দেখা। আর কোনোদিন মানে জ্ঞান থাকা অবস্থায় মার সাথে আমার দেখা হয়নি। আমি জয়েন করার 16 অক্টোবর জয়েন করা হয়, আর 9 নভেম্বর আমার মা মারা যান।
এর মধ্যে মার সাথে আর আমার জ্ঞানও তো সাক্ষাৎ হয়নি, মানে স্ট্রোক করে মা সেন্সলেস ছিলেন, সে অবস্থায় মারা গেছে। মার সাথে আর ফেস টু ফেস দেখা হয়নি, মা আমাকে আর দেখতে পাননি, আমি তাকে মানে সেন্সলেস অবস্থায় পেয়েছি আর কি। দুদিন ছিলেন, তারপরে মারা গেছেন। এর জন্য আমি বলি যে আমার জয়নিং যে ডেট, এটাই আমার মার সাথে শেষ সাক্ষাৎ। ওই দিন আমার সকালে মার কাছ থেকে বিদায় নিয়ে আমি পুবালী ব্যাংকে আমি জয়েন করি। এটা আমার একটা কঠিন স্মৃতি। এবং আমরা মানে প্রসঙ্গক্রমে বলি আর কি, আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। তো আমার মা আমাকে সহ সবাইকে মানে প্রতিষ্ঠিত অবস্থায় দেখে আর কি চলে গেছে, কিন্তু আমি তাকে মানে আমার মানে চাকরির যে অংশ দিয়ে সেবা করার যে সুযোগটা, সেটা আমি পাইনি। কিন্তু আমাদের পিছনে মনে পড়ে কতটা কাতর ছিলেন, কতটা কষ্ট নিয়ে আমাদেরকে বিদায় দিতেন শুধুমাত্র আমাদের বড় হওয়ার খাতিরে। এতটা স্যাক্রিফাইস করেছেন জীবনে। তো মায়ের তুলনা আসলে কোনোভাবেই সম্ভব না। আসলেই ভাষা হারিয়ে ফেলেছি। শামীম ভাইয়ের কথাগুলো শোনার পরে কেন করে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে, যে আসলে যে মা সন্তানকে ছোট থেকে বড় করে তোলেন, যে মা সন্তানকে প্রতিষ্ঠিত দেখতে চান সবসময়ের জন্য, সন্তানের সফলতা দেখতে চান, কখনো সন্তানকে কষ্টে রাখতে চান না, জীবনের শেষ দিন পর্যন্ত কষ্ট করে যান সন্তানের জন্য। সেই সন্তান যখন স্বাবলম্বী হয়েছে, সেই সন্তান যখন চাকরিতে জয়েন করেছে, সেই সন্তানের উপার্জিত অর্থ দিয়ে মাকে সেবা করতে পারেনি। আসলে এই মতো কষ্ট হয়তোবা পৃথিবীতে আর কিছু নেই। হয়তোবা এর মতো স্যাক্রিফাইস বলবো কিনা জানি, স্যাক্রিফাইস বলা আসলে ভুল হবে। এর মতো বেদনা কষ্ট পৃথিবীতে আর একটু থাকতে পারে না। যাই হোক, তথাপিও পৃথিবীর নিয়ে সময়ের সাথে সাথে আমাদেরকেই পরিবর্তন হতে হবে, আমাদেরকে সবাইকে বিদায় দিতে হবে কোনো একদিন। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে বসে কথা বলছি, হয়তো আমাকেও আমার আগামী প্রজন্মের জন্য পথ ছেড়ে দিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে এভাবেই। যাক, সেসব কথা, আমরা অনেক কষ্টের কথা শুনেছি, আপ্লুত হয়ে গেছে। আমরা কষ্টের পাশাপাশি আমরা আমাদের আনন্দের মুহূর্তগুলো ভাগ করতে চাই সকলের সাথে। আমি এই মুহূর্তে চলে যেতে চাই খাদিজাতুল কুবরার কাছে, বা খাদিজা জেবিন, যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। আমরা তার কাছ থেকে একটি সুখের সংবাদ বা সুখের স্মৃতি বা গল্প, খণ্ড গল্প আছে, সেটি শুনতে চাই মাকে ঘিরে। আমি তো ইতিমধ্যেই বলেছি, মাকে নিয়ে প্রতিটা স্মৃতি, প্রতিটা গল্পপূর্ণ গল্প খুঁজে বের করা কঠিন, কারণ যেখানেই হাত দেই, যেখানেই চোখ যায়, প্রতিটা ক্ষেত্রেই অনেক বেশি আনন্দময়। মায়ের হাত ধরে প্রথম দিন স্কুলে যাওয়া, মায়ের কাছে লেখাপড়া শেখা, সবকিছু পুরোটাই প্রতিটা মুহূর্তেই অনেক বেশি আনন্দ। সেই আনন্দের আমি নিজে মা হিসেবে যদি বলি, তাহলে বলবো যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হলো, আমার কোলে আসলো প্রথম সন্তানটি, ওই দিনটি ছিল আমি মা হিসেবে আমার একটি খুব বেশি আনন্দের একটি দিন, অনেক বেশি সুখকর একটি দিন আমি মা হিসেবে। আর
আমার মাকে দিয়ে প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তের প্রতিটা স্মৃতি বিশেষ। এখনো যখন বাবার বাড়ি যাই, মা যখন আমার দিকে তাকিয়ে হাসে, আমার কাছে মনে হয় ওইটাই সর্বোচ্চ, ওইটাই স্বর্গীয় সুখ। আলাদা করে মায়ের গল্প কি বলবো। আর আসলে কি, যদি বলতে হয় যে এখনকার আমরা যারা আধুনিক মায়েরা আছি, বা আমরা অনেক বেশি বাচ্চাদের সাথে অ্যাটাচ, আর আমার মা বিশেষ করে, আমার মা কিন্তু খুব যে আধুনিক এই সময়ের তা না। সে হচ্ছে আহ খুব বেশি তার বাচ্চাদের আগলে রাখা, বা খুব ঘরের মধ্যে থাকা, তার জগৎটাই বাচ্চাদের নিয়ে। আমাদের যেমন বাইরেও আমরা কাজ বাজ করি, বাইরেও আমাদের একটা জগৎ আছে। আর আমার মায়ের জগৎটা প্রথম সন্তান, আমি তার তৃতীয় সন্তান। ওই 4টা সন্তানকে ঘিরেই তার সুখ, তার স্বপ্ন, তার সবকিছু। সুতরাং মাকে ঘিরে তো প্রতিটা দিনই সুখ হয়। আর যেটা সুজন প্রথমে বলছিল যে রান্নার বিষয়টা বা কেক বানানোর বিষয়টা, যেটা বলছিল, আসলেই এটুকু স্বীকার করতে হবে যে প্রতিটা মেয়ে রান্নার হাতটা মনে হয় তার মায়ের কাছ থেকে নিয়ে আসে। আমার মায়ের রান্নার হাতটা খুব চমৎকার, অসাধারণ। আমি যদি 1 সপ্তাহ পরে গিয়ে আমার মায়ের হাতে রান্না খাই, আমার মনে হয় আমি কতটা মায়ের হাতে রান্না খাচ্ছি না, আর এত তৃপ্তি করে খাই আমি, যা না বলার মতো। আসলে চমৎকার, আমার মায়ের হাতে রান্না চমৎকার। হয়তো তাকে রান্না করতে দেখতে দেখতে, তার সাথে থাকতে থাকতে আমার কিছু ওই একটা গুণ হয়তো আমার পেয়ে গিয়েছে কোনো না কোনো ভাবে। এই তো। ধন্যবাদ। আমি ধন্যবাদ খাদিজাতুল কুবরাকে। আমি আসলে সকলের কাছে শুনতে শুনতে আমার একটা কথা ভাগাভাগি করতে খুব ইচ্ছে হচ্ছে, কারণ লোক সামলাতে পারছি না। হচ্ছে এটা আসলেই আমি কিভাবে বলবো জানি না, যে আপনারা যখন বলছেন যে ছোটবেলায় মায়ের হাত ধরেই স্কুলে যাওয়া, তো সেই সৌভাগ্যটা আমার হয়নি। হয়নি বলতে মানে আমার বাসার পাশে স্কুল, একেবারেই বাসা থেকে বের হলেই, ঘর থেকে বের হলে দুপা বের হলেই যেরকম বলেন, ঠিক একই অবস্থা, একেবারে আমার বাসার সামনে স্কুল। তো সেই সৌভাগ্য হয়তো বা ছোটবেলায় মা আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছিল, আমার সেটা মনে পড়ে না। তো সেই সৌভাগ্যটা আমার কেন জানি মনে হচ্ছে আমার হয়ে ওঠেনি। আমার খুব ইচ্ছে ছিল, ঠিক যে আপনারা এভাবেই বলছেন, আমাকেও বলতে ইচ্ছে করছে যে আমি আমার মায়ের হাত ধরে স্কুলে গিয়েছিলাম। হয়তো মা নিয়ে গিয়েছিল সেই যখন ক্লাস 1-এ পড়তাম, শিশু শ্রেণীতে পড়তাম, এখন যেটা প্রাথমিক, হয়তো তখনই নিয়ে গেছে, কিন্তু সেই ঘটনা আমার মনে পড়ে না, সেই স্মৃতি আমার মনে পড়ে না। যেহেতু আমি একেবারেই মফস্বল শহরে বসবাস করি, একেবারে সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের বসবাস। আমি একেবারেই কিন্তু গ্রামের ছেলে, গ্রাম থেকেই উঠে আসা। আজকে যে পর্যায়ে দেখছেন আমাকে, আমি কিন্তু একেবারে গ্রাম থেকে উঠে এসেছি। তো আপনারা শহরের যে মা বাবার যে ভালোবাসাগুলো পেয়ে থাকেন, বিশেষ করে স্কুলকে কেন্দ্র করে, কলেজকে কেন্দ্র করে, বা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, সেই স্মৃতিগুলো আমাদের কাছে কেন যেন ক্ষীণ মনে হয়। আমরা সেই স্মৃতিগুলো আজকে মনে করতে পারি না। আপনাদের সাথে তাল মিলাই আমরা কেন জানি বলতে পারি না যে আমরাও মায়ের হাত ধরে স্কুলে গিয়েছিলাম। কারণ সাধারণত গ্রামের মায়েরা অন্যরকম হয় একটু, আপনারা জানেন যে একটু ধার্মিক, বা সমাজ সংসারের ভয়ে তারা নিজেকে লুকিয়ে রাখতে একটু পছন্দ করে। সব জায়গায় থেকেই তাদের বাধা আসে। তো শহরের মায়েরা যতটুকু স্বাধীনতা বা যতটুকু কাজ ফ্রিকোয়েন্টলি, ঠিক অতটুকু কাজ কিন্তু গ্রামের মায়েরা করতে পারে না। তো সেই জায়গা থেকে আর কি আপনাদের মতো করে আমরা বলতে পারছি না, তবে মায়ের সাথে অনেক ছোট্ট ছোট্ট স্মৃতি আমার জড়িয়ে আছে। আমার যতটুকু যে ঘটনাটা মনে পড়ে সেটা হচ্ছে, আমি যখন স্কুলে 9-10-এ পড়ি কিংবা 11-এ পড়ি, ইন্টারমিডিয়েট পড়ি, তখন আসলে অনেক বেশি আমি দুষ্ট প্রকৃতির ছিলাম। আমি প্রচুর পরিমাণ হচ্ছে ঘন কথা বলতাম, যেটা আর কি। তো আসলে আমার আম্মু আমাকে একটা কথা বলতো বারবার, যে তুই এত বেশি কথা বলিস কেন, এত বেশি কথা তোর কোত্থেকে আসে, আমি বুঝি না। আমরা এত ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে, যতটুকু আঞ্চলিক কথা দিয়ে কথা বলি না কেন, পরিষ্কার করে বলি, আর তুই এত তাড়াতাড়ি কথা বলিস যে তোর কথাগুলো একটা বোঝা যায় না। তো আমার আম্মু আমাকে অনেক বেশি শাসন করতো এই বিষয়টা নিয়ে, বা শাসন বলবো না, যে বারবার বলতো এই বিষয়টা নিয়ে, যে তুই একটু ধীরে এবং ছাড়িয়ে ছাড়িয়ে কথা বল, যে কথাটা মানুষ যেন তোকে বুঝতে পারে ঠিকঠাক ভাবে তুই কি বলছিস। আর সংযত কারণে আমি একটা কথা বলবো, যেটা আমার বলতে দ্বিধা নেই। আমার আম্মা হচ্ছে কানে কম শোনে। যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি দেখেছি আমার আম্মা কানে একটু কম শোনে।
আহ, কোনো একটা কারণেই সে তার প্রচন্ড একটা হাঁচির সমস্যা এসে যায়, হাঁচি এবং কাশি। তো সেই জায়গা থেকেই তার ওই হাঁচি কাশির একটা রোগ বলতে পারি আমরা, রোগ থেকেই তার কানে কোনোভাবেই তালা লেগে যায়। তো একসময় আমরা হেয়ার এইড ব্যবহার করতাম, তো আসলে বয়সের সাথে সাথে সে ওই হেয়ার এইডটা এখন বেয়ার করতে চায় না, সে ওইটার বহন করতে চায় না, সে এটা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জায়গা থেকেই কিছু কিছু জায়গা অনেক বেশি মিস করি, আপনাদের মতো করে আর ভালো করে বলতে পারছি না। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাবো তানিয়া সুলতানার কাছে, তার মাকে ঘিরে। এবং তিনিও একজন মা, আদর্শ মা আমরা জানি। তো তার সন্তানকে ঘিরে এবং তার মাকে ঘিরে মধুর যে স্মৃতিগুলো আছে, আমরা সেই স্মৃতিগুলো একটু সংক্ষেপে শুনতে চাই। হুম। হ্যাঁ, সেটাই। মাকে নিয়ে স্মৃতির কোনো শেষ নেই। তবে এখন যখন আমি মা, তখন মায়ের যে অবদান আমার জীবনে রয়েছে, বা মায়ের যে কথাগুলো আমাকে আগে বলতো, যেগুলো হয়তো শুনতে ভালো লাগতো না তখন, যে ইস মা এমন কেন বলে, এমন বাধা দেয় কেন, এমন এই করে কেন। কিন্তু এখন যখন আমি মা, তখন তার এই কথাগুলো মনে হয় যে না, সে যেভাবে বলেছে বা যা করেছে সেটা আমার জন্য কতটা জরুরি ছিল। যেমন আমি যখন আমার ছেলে 5 বছর বয়স তাসিন, ওকে যখন খাওয়াতে বসি, বিশেষ করে মায়ের কথা তখন বেশি মনে পড়ে। কারণ আমার ছোটবেলা থেকে আম্মুর সাথে যে ভয়ের একটা সম্পর্ক ছিল খাওয়া নিয়ে। কারণ একদমই খেতে চাইতাম না, আর সে হচ্ছে জোর করে থালা পাশে বসিয়ে জোর করে ঠেসে ঠেসে খাতো। তো দিনে 3 বার আমার সব থেকে ভয় কাজ করতো ওই সময়টা, যে এইবার আমার সময় হয়েছে খাওয়ার, এবার হচ্ছে মায়ের সাথে এবার খুনসুটি শুরু হবে, আমার ঝামেলা শুরু হয়ে যাবে। তো তখন খুব বিরক্ত লাগতো, কেন এভাবে জোর করে খাওয়ায়, কেন এত বাধা, এত বিপত্তি। কিন্তু এখন যখন আমি আমার বাচ্চাকে জোর করে খাওয়াই, যখন সে খেতে যায় না, ঠিক তখন ওই মুহূর্তে পুরোনো দিনে ফিরে যাই, যে না আসলে যে যে কারণে হচ্ছে যে আমি আমার বাচ্চাকে বকছি খাওয়ার জন্য, সে কারণে হচ্ছে আম্মু আমাকে বকেছে আগে। তো এই কথাগুলো তখন বেশি মনে পড়ে। আর মায়ের তুলনা কখনোই হয় না, কিন্তু তারপরেও এখন আরেকটা কথা আমি এর সাথে যোগ করতে চাই, যে অনেক সময় হয় কি, আমরা হচ্ছে জন্ম দিয়ে মা হই, জন্মদাত্রী মা বলে। কিন্তু আবার এমনও অনেক দেখা যায় যারা জন্ম দেয় না, কিন্তু তারপরেও তারা মা। এমনও অনেক আছে সমাজে, যারা হচ্ছে জন্মদাত্রী না, কিন্তু তারা হচ্ছে মা। অনেকেই আছেন। তো সেই সব মায়ের কথাও কিন্তু আমরা বলতে পারি। কারণ শুধু যে একজন নারী তার সন্তান প্রসব করেই মা হবে তা কিন্তু না, সে কিন্তু অনেক ভাবেই মা হতে পারে। কারো বড় বোন হয়ে মা হতে পারে, কাউকে দত্তক নিয়ে মা হতে পারে, সমাজের অনেকগুলো বাচ্চারও মা হতে পারে। তো সেই সব মায়ের প্রতিও কিন্তু আমার ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময় থাকবে। আর এরকম আমার মা তো আমার সবসময় আছে, পাচ্ছি মাকে এখনো আছেন তিনি বেঁচে। আর এর পাশে আমি অনেক সৌভাগ্য করে আরো একজন এরকম মাকে পেয়েছি, যে হচ্ছে যে জন্ম দেয়নি আমাকে, কিন্তু তার মাতৃ ছায়ায় আমি এখনো আছি। তো সেই মাকেও আমার এখান থেকে সবার সামনে তাকেও আমি বলতে চাই যে তুমি জন্ম দাওনি, কিন্তু তুমিও আমার মায়ের থেকে কোনো অংশে কম না। তোমাকে অনেক বেশি ভালোবাসি মা, তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। আমার নিজের জন্মদাত্রী মাকে যতটা ভালোবাসি, ঠিক ততটাই তোমাকে আমি ভালোবাসি। আর এটাই ছিল বলার। আর মাকে নিয়ে স্মৃতির শেষ নেই। কোনটা রেখেছে কোনটা বলবো বুঝে উঠতে পারছি না, আপাতত এটুকু থাকুক। ওকে, ধন্যবাদ তানিয়াকে। তানিয়া যে তার জন্মদাত্রী মা বাদেও আরেকজনকে যে মা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, হয়তো তিনি মা বলে ডাকেন, আমরা এটা বিশ্বাস করি। হয়তো সে মাকে কখনো বলা হয়নি যে আমি আমার নিজের মায়ের মতো তোমাকে ভালোবাসি, এই কথাটি কখনো হয়তো বলা হয়ে ওঠেনি এভাবে আয়োজন করে। তো আজকে মা দিবসে আমাদের এই ভালোবাসি মা অনুষ্ঠানের পক্ষ থেকে, আমি তানিয়ার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে জানাচ্ছি যে আপনি যদি পরবর্তীতে কোনো একটা সময় যদি শুনে থাকেন, তো অবশ্যই আপনাকে বলছি যে তানিয়া তার নিজের মায়ের মতো করে আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে এবং মেনে নিয়েছে মনে মনে। এবং আপনাকেই বলতে চাই যে মা, আমি আমার নিজের মায়ের মতো তোমাকে ভালোবাসি। তুমি যতটা আমাকে দিয়েছো, তুমি যতটা আমাকে লালন করেছো, তুমি যতটা আমাকে পালন করেছো, তুমি যতটা আমাকে দেখভাল করেছো, আমি এই ঋণের শোধ কখনো করতে পারবো না।
ধন্যবাদ তানিয়াকে। এবার আসলে আমরা অনেক কথা বলছিলাম, আমরা কথার মাঝখানে কিন্তু অনেক দুঃখের কথা শুনেছি, সুখের কথা শুনেছি, অনেক আবেগের কথা শুনেছি। তো আসলে আমরা আমাদের অনুষ্ঠানটি কিন্তু এরকম ছিল যে শুধুমাত্র আমরা দুঃখের কথা শুনবো না, সুখের কথা শুনবো না, আমাদের একজন সঙ্গীত শিল্পী থাকার কথা ছিল আজকে এই অনুষ্ঠানে। তো সেই সঙ্গীত শিল্পীটি কোনো একটা কারণে আমরা তাকে মিস করে ফেলেছি। তো যেহেতু আমরা কয়েকজন বাচিক শিল্পীকে পেয়েছি, তো কবিতা শুনতে আমরা একটু চাই। আমরা কবিতা থেকে একেবারেই হারতে চাই না পেছনে ফিরে। তো আমরা কবিতা শুনতে চাই। আমরা প্রথম কবিতা কার কাছ থেকে শুনবো? শামীম ভাই, শেখ আবু শামীম, আপনার কাছ থেকে মাকে ঘিরে যদি কোনো একটু আমাদেরকে শোনান। আহ, মাকে ঘিরে কবিতা আহ, সেরকম নাই, তবে আহ, মানে মা দিবস উপলক্ষে একটা বলা যেতে পারে আর কি, অবশ্যই 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 আবৃত্তি করা যেতে পারে। অবশ্যই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ, যদিও এটা মানে ছোটরা আবৃত্তি বেশি করে থাকে, আমি একটু বড় হয়ে চেষ্টা করছি আর কি। বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। হ্যালো।
বাসায় হতো তাড়া করে। রোজ কত কি ঘটিয়ে যাহা তাহা, এমন যেন সত্যি হয় না। আহা, ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ শামীম ভাই। যে ছোট্টবেলায় যে কবিতাটা আমরা পড়ে এসেছিলাম, ঠিক এই কবিতাটা হয়তো মায়ের মাধ্যমে আমাদের পড়া হয়েছিল একেবারেই। যদি আমরা বলতে চাই যে হয়তো এই কবিতাটাই আমাদের মা আমাদেরকে শিখিয়েছিল পড়া। ঠিক ক্লাস 1 কিংবা 2-তে এই বইটা আছে, বীরপুরুষ কবিতাটির নাম রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই কবিতাটা আমাদের মা আমাদেরকে শিখিয়েছিল। ঠিক আপনি সেই আমাদের ছোট্টবেলার কথায় বা ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে গেছেন। একেবারে আমি নস্টালজিয়া হয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম তখন যে আসলে তখন ছোট যখন ছিলাম তখন কত না স্বপ্ন দেখতাম, যে বীরপুরুষের মতো স্বপ্ন দেখতাম। ঠিকঠাক একেবারেই কবিতার প্রতিটি শব্দের সাথে কেন জানি নিজের স্বপ্নগুলো মিলে যায়। কবিতার ঠিক প্রতিটি চরণের সাথেই আমি আমার সেই ছোট্টবেলার কথাগুলো ফিরে পাচ্ছিলাম। সেই ছোট্টবেলার ঘটনাগুলো আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমার সামনে আমি একটা ছবি এঁকে নিয়েছিলাম যে ঠিক এভাবেই হয়তো আমিও স্বপ্ন দেখতাম, আমার মা পালকিতে চড়ে যাচ্ছে, আমি পেছনে ঘোড়ায় চড়ে যাচ্ছি, এভাবে স্বপ্ন দেখতাম। যাই হোক, আমরা চলে যাবো সরাসরি তানিয়া সুলতানার কাছে। তানিয়া সুলতানার কাছ থেকে তানিয়া যদি মাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই বলতে, তারপরে তার কাছ থেকে আমরা কবিতা শুনবো। মাকে উদ্দেশ্য করে বলতে তো অবশ্যই চাই, কারণ মাকে তো আসলেই প্রতিদিন বলা হয়ে ওঠে না। মা তোমাকে ভালোবাসি, তো এত বড় সুযোগ যখন পেয়েছি তো অবশ্যই বলতে চাই, মা সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং সব মাকে মা দিবসের পক্ষ থেকে শুভেচ্ছা, আর আমার পক্ষ থেকে মা দিবসের শুভেচ্ছা থাকলো। আর মায়েদের সব মাকে, পৃথিবীর সব মাকে উদ্দেশ্য করে আমার আজকের নিবেদন, আজকে যে কবিতাটা করবো সেটি হচ্ছে হুমায়ুন আজাদের আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, আর কথা বলতে গিয়ে কখনো কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে খড়কুটোর মতো এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনো দিন মনে হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার ডাকে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আরিয়াল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল ফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়তো। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকতো। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার আলিঙ্গনে দেখি না। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মা ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। 6 পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। 7 ওঠার পর
ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর ফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে পড়ে না। আমাদের মা আর ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। ধন্যবাদ। ধন্যবাদ তানিয়া সুলতানাকে চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। আসলেই মা দিয়ে যত বেশি বলা হবে তত কেন জানি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। মা তো মাই, মার সাথে আসলে কোনো প্রশংসা বলো না কেন, তারপর কোনো কথা কেন জানি ঠিকঠাক ভাবে আমরা গুছিয়ে বলি। যখন মাকে নিয়ে আমরা কথা বলতে চাই সবকিছু কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি আমার মাকে হয়তো কখনো বলতে পারিনি আসলে মা তোমাকে অনেক বেশি ভালোবাসি কিংবা আম্মু তোমাকে অনেক বেশি ভালোবাসি। বাট আপনি যে প্রথমে যে বললেন না যে কখনো কখনো ঢাল হয়ে দাঁড়াতো বাবার সামনে মা আমার পক্ষ নিয়ে, এটা কিন্তু একেবারে বাস্তব। আমি দেখেছি যখন 10 টাকা চেতাম বাবার কাছে, হয়তো বাবা দিতে চাইতেন না, যে ছেলে ছোট, সে হচ্ছে দেখা হয়ে যেতে পারে কিংবা বন্ধুদের সাথে মিশে অন্য কোনো কাজ করতে পারে, এই ভয়ে দিতে চাইতেন না। তো সেখানে মা কিন্তু আমার হয়ে যুদ্ধ করতো বাবার সাথে, তর্কযুদ্ধই হতো। সেই তর্কযুদ্ধটা কিন্তু আমার হয়ে মা সবসময় জন্য বাবার সাথে করতেন। ছেলেটা সেই দুপুর 4টার পর স্কুল থেকে আসবে, তার তো মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছে করে, তার তো ক্ষুধা লাগবে, তো 10 টাকা দিতে আসলে সমস্যাটা কোথায়। এরকম কত ভাবেই যে এরকম আমি দেখেছি তর্কযুদ্ধ বাবা মায়ের সাথে আমাকে নিয়ে। তো এই যুদ্ধগুলোর কথা আসলে অনেক বেশি মিস করি এখনো। তো তারপরেও মা যে আমার হয়ে এতটা যুদ্ধ করে এসেছে বাবার সাথে, বা আমার বড় ভাইয়ের সাথে বা বড় বোনের সাথে যখন তারা হিংসা করতো, দেখা যাচ্ছে বিশেষ করে যখন খেতে বসতাম, তো তখন ভাইয়েরা বোনেরা সব একসাথে ছিলাম, তো বিশেষ করে তখন একসাথে খাওয়া হতো আর কি। দুপুরে হোক রাতে হোক, সকালটা হয়তো হতো না, যে যার পড়াশোনার জন্য হয়তো দূরে থাকতো। মাঝে মাঝে ছুটির দিনগুলো শুক্রবার কিংবা রাতের বেলা বিশেষ করে একসাথে খাওয়া হতো। তো আমি একটু খেতে পছন্দ করতাম, সবচেয়ে যেটা ভালো কথা হচ্ছে আমি একটু খেতে বেশি পছন্দ করতাম। তো আমি যখন হচ্ছে 9-10 পড়তাম বা আমার সামনে এসএসসি পরীক্ষা এরকম কোনো ব্যাপার, তখন আমার ভাই হচ্ছে ইন্টারমিডিয়েট পড়তো। তো দেখা যাচ্ছে এসএসসি লেভেল থেকে যখন ইন্টারমিডিয়েট লেভেলে আসে তখন কিন্তু কিছুটা হলো পড়াশোনার চাপ একটু কম হয়ে যায়, স্বাচ্ছন্দ্য বোধ করে যে ছেলে বড় ক্লাসে উঠে গেছে, সে তার ইচ্ছে মতো এখন পড়াশোনা করবে। তো আমাকে কি করতে হতো, আমাকে একটু পড়তে হতো। দেখা যাচ্ছে তারা 9টায় ভাত খেতে গেছে, আমাকে 10টা 11টার পরে খেতে হতো। তো আমি খেতে পারতাম না আসলে, সবাই খেতে যাচ্ছে, আমি কিভাবে আর কি একা একা বসে থাকি কিংবা পড়াশোনা করি, এটা আমার মন বসতো না কখনো। তো আমি চলে যেতাম সবসময়ের জন্য আর কি খাওয়ার জন্য। তো আম্মু আমাকে জিজ্ঞাসা করতো 11টা খেতে আসার কথা, তুই কেন এখন এসেছিস? তো আমি বলতাম আমার না, আমি লোক সামলাতে পারছি না, আমি খেতে বসবো। তো ওই যে মনে করেন আম্মু আমাকে বসতে দিল, কোন একটা সময় কিন্তু সবাই মিলে মানে বাবা এবং আম্মা মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে ও সবার পরে খাবে আর কি। তো কোন একটা সময় আমি যখন খেতে গেছি, আম্মা কিন্তু আমাকে বসিয়েছে ওই জায়গাটায়। এবার আমি সবসময় বসতাম কি, ঠিক আমার বড় ভাইয়ের পাশে বসতাম, বসে ওর দিকে তাকাইতাম, পাশে ছোট বোন থাকতো তার দিকে তাকাতাম, মাঝখানটাতে আমি থাকতাম সবসময়ের জন্য। তো দুইজনের প্লেট দেখতাম যে কার মাছটা বড় গেছে, কার কি বড় গেছে, কে মাছের মাথাটা খাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে সবসময় আমার ঝগড়া হতো প্রচুর পরিমাণ, আমার ভাই বোনের সাথে, আমার আম্মাদের সাথে। আম্মা হচ্ছে আমার হয়ে মাঝে মাঝে লড়তো, আবার মাঝে মাঝে আমাকে একটু প্যাদানিও দিত। সত্যি কথা যেটা, সবই তো মায়ের সন্তান, তো মায়ের ভালোবাসা তো কারোর প্রতি কমতি নেই। কোনো একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে মা মাঝে মাঝে আমাকে প্রচুর পরিমাণ ওই তর্কযুদ্ধ লিপ্ত হতো বা কথা শুনিয়ে দিত যে সবসময় কেন তোর এই দিকটা মেনে নিতে হবে। তো আসলে ছোটবেলার দিনগুলো অনেক বেশি ভালো ছিল মনে হয়। আর যত বড় হয়ে গেছি, মানুষ কেন জানি বাস্তবতার কাছে হারিয়ে যাচ্ছে, কেন জানি আমরা পাশ্চাত্য কালচারকে ফলো করে ফেলছি, কেন জানি মনে হচ্ছে আমার কাছে যতদিন যাচ্ছে আমরা কেন ওয়েস্টার্ন কালচারকে খুব বেশি আপন করে নিচ্ছি। আমাদের এই মায়ের প্রতি ভালোবাসা বলো না কেন, আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা বলো না কেন, আমাদের সবকিছু কেন জানি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। মাকে যে ভালোবাসার কথাটা আজকে আমি মাকে বলতে পারিনি, বাট আমি কিন্তু ফেসবুকের মাধ্যমে জানিয়েছি তোমাকে অনেক বেশি ভালোবাসি।
ঠিক আমি যদি ঠিক এভাবেই একটু মেলানোর চেষ্টা করি যে ওয়েস্টার্ন কালচারটা কিভাবে আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, সেটা যদি একটু চিন্তা করি, আমরা যতটুকু জেনেছি বা বুঝেছি বা আমাদের পরিচিত জনদের কাছ থেকেই শুনেছি যে শহর মানে ওয়েস্টার্ন কালচার ইউরোপ কান্ট্রিতে বা বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে সাধারণত 18 বছর হয়ে গেলে নাকি ছেলে মেয়েদেরকে আলাদা করে দেওয়া হয়, যে যা তুই তোর জীবিকা নিজেই অর্জন করে নে বা খুঁজে নে, এরকম কোনো একটা বিষয়। মানে কোনো একটা ভাবে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয়, চেষ্টা করা হয় যেন সে যুদ্ধ করতে পারে সবকিছুর সাথেই বা স্বাবলম্বী হতে পারে, এরকম হতে পারে। অনেক তর্ক থাকতে পারে, অনেক কাহিনী থাকতে পারে, হয়তো আমার জানা নেই, ভুল হতে পারে, তবু আমার কেন জানি এটুকু মনে হয়। তো সেই জায়গা থেকেই তো দেখা যাচ্ছে ওয়েস্টার্ন কালচারে বা ইউরোপ কান্ট্রিতে কিন্তু বৃদ্ধাশ্রম প্রতিনিয়ত এরকম গড়ে উঠেছে, যেহেতু ছেলে মেয়ে আলাদা হয়ে যাচ্ছে, বাবা মা তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তো তারা আর ওই বাবা মাকে ওইভাবে আর দেখভাল করে না। তো সেই কালচারটা যেন বাংলাদেশে চলে এসেছে, ছেলে মেয়ে যেন বড় হলে বাবা মাকে খুব বেশি ঝামেলা মনে হয়, বাবা মাকে ছেড়ে চলে যেতে চায় কিংবা বাবা মাকে ছাড়া থাকতে চায়। আবার যখন আমরা কিন্তু একইভাবেই এই কথাগুলো বলতে পারি, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কাউকে ছোট করার জন্য বলছি না এই কথাগুলো, সেটি হচ্ছে এরকম যে আমরা যারা আমাদের ওয়াইফ হয়ে আসবে বা আমাদের বউ হয়ে আসবে, একেবারে যদি আমি খোলা বাংলায় বলি, তো আমার বউ যেভাবে আমার তার মাকে মা বলে ডাকে, যদি সে সেইভাবে আমার মাকে মা বলে ডাকতো, তো আমার মনে হয় বৃদ্ধাশ্রমগুলো হয়তো উঠে যেত বা বাংলাদেশে বৃদ্ধাশ্রমগুলো থাকতো না। আমার কেন জানি মনে হয় এরকম কিছু দ্বিমত থাকতে পারে, অবশ্যই দ্বিমত থাকবে, যুক্তিতর্ক থাকবে, আর ভালো মন্দ সব হচ্ছে আমাদের পৃথিবীটা, ভালোর মধ্যে খারাপ থাকবে, খারাপের মধ্যে ভালো থাকবে। তো আসলে আমাদের বাংলাদেশে যতটুকু দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম কেন জানি বেড়ে যাচ্ছে, বিশেষ করে এখন যে সংকটময় সময়ের মধ্য দিয়ে আমরা দিনগুলো পার করছি, করোনা ভাইরাস, একটা মা কিন্তু সন্তানকে ছেড়ে দিতে চাচ্ছে না, সন্তানের সেবা যত্ন করার জন্য সে সদা প্রস্তুত, বাট একটা মাকে সেবা যত্ন করার জন্য সন্তান কিন্তু কখনো ছুটে আসছে না। ওই মৃত্যুর ভয়, করোনা ভাইরাসের ভয়, সে কিন্তু বাবা মাকে ছেড়ে আসছে হসপিটালে বা অন্য কোনো মাধ্যম দিয়ে, কিংবা রাস্তায় ফেলে আসছে। এরকম কিছু ঘটনা আমরা হচ্ছে মিডিয়াতে দেখেছি, সংবাদে দেখেছি বা পত্রিকায় দেখেছি, যে মা একটু করোনার উপসর্গ দেখা দিয়েছে, সর্দি কাশি হয়তো জ্বর দেখা দিয়েছে, তো সেই ভয়ে মাকে রাস্তায় ফেলে এসেছে। আবার এমনও দেখেছি, এমনও ঘটনা ঘটেছি যে হসপিটালে বাবা মারা গেছে, বাবার লাশটা নেওয়ার জন্য সন্তান আসছে না, সরকারি একটা প্রতিষ্ঠান, বেসরকারি উদ্যোগে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারা এই করোনা রোগীকে নিয়ে গোসল করাচ্ছে বা শেষ দাফন দিচ্ছে, কাফন দিচ্ছে, মাটি দিচ্ছে। তো তারা ফোন দিচ্ছে মাকে নেওয়ার জন্য, সন্তান বলছে আমি 6 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে আসছি, কিংবা আমি অমুক জায়গায় আটকা আছি, একটু দেরি করেন আমি চলে আসছি। তো 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, 3 ঘন্টা যাচ্ছে, 4 ঘন্টা যাচ্ছে, 5 ঘন্টা যাচ্ছে, সেই সন্তান কিন্তু ওই বাবার লাশটা নিতে আসছে না, বাবাকে শেষ দেখাটাও দেখতে আসছে না। তো আমাদের ভালোবাসা কেন জানি এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, আমাদের ভালোবাসাটা কেন জানি আমরা জাহির করতে পারলেই যেন আমার সব ঋণ শোধ হয়ে যায়, এরকম কেন জানি মনে হয় আমার কাছে। যাই হোক, আমরা খাদিজা জেবিনের কাছে যাব, খাদিজাতুল কুবরা জেবিনের কাছে। তো আমরা তার কাছে শুনবো যে আজকে মা দিবস উপলক্ষে তিনি কোনো স্পেশাল কেক কিংবা অন্য কিছু বানিয়েছেন কিনা, যে কোনো ক্রেতার চাহিদা মেটানোর জন্য। ক্রেতার চাহিদা মেটানোর জন্য কেক বানিয়েছি, আর বাচ্চাদের জন্য একটা বানিয়েছি। যেহেতু আজকে মাদার্স ডে বা মা দিবস, ওরা তো আর কেক বানিয়ে বা সেরকম কিছু আমার জন্য করতে পারবে না। না, আপনার ছেলে মেয়ে ছোট, এটা আমরা জানি, এখনো তারা ছোট, তারা ওইটা বানানোর মতো এখনো অর্জন করতে পারেনি। না, হয়নি, এর জন্য আমি ওদের জন্য বানিয়েছি, ওরা খেয়েছে এই। আর আমি শুনছিলাম, সুজনের কথাগুলো শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমাদের সমাজে ফ্যামিলি বন্ডিংটা এখন অনেক কম। আমরা এমন একটা সময় ছিল যখন মা বাবা সন্তান একসাথে বসে আমরা হয়তো কোনো লুডো খেলছি, অথবা একসাথে বসে আমরা আড্ডা দিচ্ছি, অথবা আমরা অনেক বেশি অ্যাটাচ ছিলাম। শুধু মা বাবা না, ভাই বোনরা, কাজিনরা সবাই একসাথে বসে যে ফ্যামিলি বন্ডিং আমরা যেটা বুঝি এটা অনেক বেশি ছিল। কিন্তু দিন যত যাচ্ছে তত বেশি আমরা দেখছি কি আমরা কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। যে যার মতো, হয়তো যে যার ঘরে আমরা একটা মোবাইল বা যে যার মতো আছি, হয়তো একসাথে বসে মা বাবা ভাই বোন টিভি দেখছি, কারোরই হয়তো টিভির দিকে চোখ নেই, যার যার ফোনের দিকে তার তার চোখ, যার যার নিজস্ব কাজে তার তার মন। এই যে একসাথে বসে ফ্যামিলির যে বন্ডিংটা আমরা কিন্তু দিন দিন হারিয়ে ফেলছি, আর এই বন্ডিংটা হারাচ্ছি বলেই আজকে আমাদের বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, আজকে আমাদের সামাজিক অবস্থাগুলো হচ্ছে,
আমরা মাকে প্রকাশ করতে পারছি না আমরা কতটা ভালোবাসি। আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি, হয়তো এমন অনেক ছেলে মেয়ে আছে আমরা ফেসবুকে বলেছি মা তোমাকে খুব ভালোবাসি, যে মায়েরা ফেসবুক ইউজই করে না, যে মায়েরা হয়তো দেখতেই পায়নি যে তার সন্তানকে তাকে নিয়ে আলোচনা করে একটু পোস্ট দিয়ে দেবে। কিন্তু আমাদের সেই যে পারিবারিক বন্ধনগুলো যদি থাকতো, তাহলে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা এত বেশি পোস্ট দিতাম না। আমরা মাকে গিয়ে জড়িয়ে ধরতাম, মাকে গিয়ে বলতাম মা অনেক বেশি ভালোবাসি তোমাকে। আবার মাও দেখা যাচ্ছে তার হাতের কোনো একটা জিনিস তৈরি করে, সে একটা পিঠা হোক বা কোনো জিনিস হোক, সেও কিন্তু এসে বলতো নে আজকে তোদের জন্য এটা তৈরি করেছি। কিন্তু আমরা কেন যেন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, যেটা মোটেও উচিত না। এবং যারা আমাদের যুগের মা বাবা আছে তাদের কাছে আমরা অনেক বেশি অনুরোধ যে আপনারা নিজস্ব জগৎ অবশ্যই থাকবে, নিজস্ব কাজ থাকবে, তারপরে বাচ্চাদের সাথে আমরা যেন অনেক বেশি তাদের সাথে মিশতে পারি, তাদেরকে সময় দেই। এবং এই সময়টা যে একসাথে বসে কোনো মুভি দেখবো এরকম না, একসাথে বেড়াতে যাব, বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে গল্প করব, আজকে স্কুলে কি হলো, তুমি কোন বন্ধুর সাথে মারামারি করেছো, কোন বন্ধুর সাথে বেশি ফ্রেন্ডশিপ হয়েছে। অনেক বেশি বাচ্চাকে কাছে নেওয়া, অনেক বেশি বাচ্চাদের নিয়েই মানে তার জগৎটাকে বোঝা। আমরা যখন আমাদের বাচ্চার জগৎটাকে বুঝবো, তখন কিন্তু সেই বাচ্চাটা আমাকে রিয়েলাইজ করা শুরু করবে। এবং বাচ্চাটা যখন আমাকে রিয়েলাইজ করবে, আমার মনে হয় কেন যেন তখন সেই বাচ্চাটাও খুব বেশি অন্যায় করতে পারবে না। এবং অন্যায় করার সময় তার মা বাবাকে অনেকবার মনে করবে। আর যখন আমরা যে যার মতো থাকবো, যে যার মতো হয়ে যাব, তখন কিন্তু ওই সন্তানটিও কোনো অন্যায় করার সময় মা বাবার কথা চিন্তা করবে না। এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমরা যে সময়টায় জন্ম নিয়েছি 90-এর দশকে বা ওই সময়টায় আমরা যেসব ছেলেমেয়েরা ছিলাম, তারা অনেকটা পরিবারের মধ্যে, পরিবারের আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, আড্ডা মারা, এইসবের ভিতরে আমরা অনেক বেশি মানুষ হয়েছি। এর জন্য আমাদের সময় আমরা কখনো বৃদ্ধাশ্রম নামক জিনিসটার সাথে পরিচিত ছিলাম না যতটা আমরা এখন শুনি। আর আমার মনে হয় আমরা যদি আবার আগের মতো আমাদের বাচ্চাদের সাথে অনেক বেশি অ্যাটাচ হতে পারি, তাহলে আবারও বৃদ্ধাশ্রম নামক অভিশপ্ত এই শব্দটি আমাদের বাংলাদেশ থেকে উঠে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অবশ্য ঠিক তাই। আপনি একটা যথার্থই বলেছেন। তো মা দিবসকে কেন্দ্র করে যদি কোনো কবিতা আপনি আমাদেরকে একটু শোনাতেন, আমরা অনেক বেশি খুশি হতাম। মা দিবসকে কেন্দ্র করে কবিতা শোনানোর অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, আমি পুরো অন্ধকারের মধ্যে আছি। হ্যাঁ, এর জন্য আমাকে একেবারে দুঃখিত বলতে হচ্ছে, কারণ আমি যে সেইভাবে প্রিপারেশন নিয়ে আমি যে একটা কবিতা করবো, আর হুট করে না এখন একেবারে যে একটা কবিতা মনে পড়ছে তেমন না। এমন একটা সময় ইলেকট্রিসিটি চলে গেছে, আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে যে একটা কবিতা করার খুব ইচ্ছা ছিল, হচ্ছে না। যাই হোক, আমরা কোনো একটা সময় হয়তো আবার এরকম কোনো লাইভে এরকম কোনো অনুষ্ঠানে এসে হয়তো বা আপনার কাছ থেকে কবিতা শুনতে পারবো। তো আপনার কাছে জিজ্ঞাসা ছিল, আজকে যে কেকটা আপনি তৈরি করেছেন আপনার সন্তানদের জন্য, সেটার প্রতি আপনার মমত্ববোধ, ভালোবাসা বা স্নেহ কতটুকু ছিল, বা কেকটা বানানোর সময় আপনার কি মনে হয়েছিল? সব থেকে বড় কথা যে এইটার পেছনে কেমন মমত্ববোধ বা ফিলিং ছিল, এইটা বলে প্রকাশ করাটা মনে হয় অনেক বেশি কঠিন। হ্যাঁ, যখন তৈরি করছিলাম বারবারই মনে হচ্ছিল বাচ্চারা কতটা পছন্দ করে খাবে, এবং ওরা ওই যে মা দিবস একটা ব্যাপার কিন্তু ওদের মধ্যে আছেই, আর সাথে মা কেক বানাচ্ছে। আর সব থেকে বড় কথা কি, এটা নিজের কাছেও কষ্ট লাগে যে ওদের জন্য কেক যে বানানো হয় তা না, যেহেতু কিছুটা হলো ব্যবসায়ী বিষয় আশায় থাকে, তো দেখা যায় অর্ডারের কেক গুলো করেই যাচ্ছে, ওদের জন্য হয় না। আজকে ওদের জন্য মা কেক বানাচ্ছে, ওরা খাবে, ওদের আনন্দটা ছিল অন্যরকম। আর ওদের সেই আনন্দটা তো আমার কাছে অনেক বড় কিছু। অবশ্যই অবশ্যই। তো ওরা খুব বেশি পছন্দ করে খেয়েছে। মাকে যতটা তারা পারে তাদের ভাষায় থ্যাংক ইউ বলা তারা বলেছে, এবং আমার যতটা পরিতৃপ্তি
গ্রহণ করার, তাদের সেই থ্যাংক ইউর মধ্যেই আমি পুরোটা পেয়ে গিয়েছি। আমার কষ্ট সার্থক, আমি তাদের জন্য যতটা করেছি। আর সবকিছুর পরে বললাম তো যে বারবার মনের মধ্যে কোথায় খচখচ করছে, বাচ্চাদের জন্য আমি কেক বানাচ্ছি, বাচ্চাদের কথা চিন্তা করছি, আমার মাকে তো কিছু দেয়া হচ্ছে না, মার কাছে যেতে পারছি না, এই যে একটা কষ্ট, এই যে একটা তাড়না সবসময় মনের মধ্যে খচখচ করছে। আবার কেন যেন মনে হচ্ছে ফোন করব, বলবো মা ভালোবাসি, কি করব। যাই হোক, ওদের কেক টেক বানিয়ে দিয়ে ঠিকই ফোনটা করেছি। ফোনটা করে কিছু সময় তার খোঁজ খবর নিয়েছি, নিয়ে শেষে বলেছি যে তুমি কি জানো আজ মা দিবস। আম্মা হেসে দিছে, বলতেছে হ্যাঁ আমি তো শুনছি আজকে মা দিবস, তোমার আব্বু বলছে। হ্যাঁ, বলছে যে আম্মা তোমাকে কিন্তু আমরা অনেক ভালো। তখন তার যে আত্মতৃপ্তি, পরিতৃপ্তির হাসি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওইটা যেন সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর। এই তো আজকের আমার মা দিবসের চাপ। আচ্ছা, ধন্যবাদ খাদিজা আপুকে। আমরা একটু ফেসবুকে চোখ বোলাতে চাই যে অনেক অনেক শ্রোতা আমাদেরকে দেখছে কিংবা অনেকে আমাদের কাছে কমেন্ট করেছেন, তারা কি বলতে চেয়েছেন আমরা সেগুলো বলতে চাই। যেমন একজন আমাদের কাছে সজীব দত্ত, আমরা জানি আমাদের খুলনা বেতারের একজন উপস্থাপক ছিলেন, এখন বর্তমানে ঢাকাতে কাজ করছেন, বেশ জনপ্রিয় একজন উপস্থাপক। তিনি লিখেছেন সুজন চমৎকার আয়োজন। ধন্যবাদ দাদা, আপনি যে আমাদেরকে শুনছেন সময় করে সকল ব্যস্ততার মাঝেও, এর জন্য আসলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে। শাকিল সরকার আমাদেরকে দেখছেন এবং লিখছেন। স্যামুয়েল বিপ্লব লিখেছেন বেস্ট মম। মনিরুজ্জামান মুন্না লিখেছেন গুড টপিক। এবং নিতাই অধিকারী প্রিন্স তানিয়াকে উদ্দেশ্য করে বড় একটা কমেন্ট করেছেন বা অনেক বড় একটা লিখেছেন, তবু আমি পড়তে যাচ্ছি। খুব ভালো লাগছে, মাতৃ দিবসের শুভেচ্ছা আপনাদের সকলকে, শুভকামনা। বিশেষ করে তানিয়া আপু আপনাকে জানাই শ্রদ্ধা ভালোবাসা, সঙ্গে উপস্থিত সকলকে ভালোবাসা জানাই। জানি না এই নিতাই অধিকারী প্রিন্সকে আপনি চেনেন কিনা। আমি যতটুকু দেখি যে তিনি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ না। এই যে দর্শক দেখছে তার যদি কিছু বলতে চান আপনি। হ্যাঁ, আমি আসলে একজন শ্রোতা বা দর্শক যিনি মা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সবাইকে। আর আপনারা যে ধৈর্য ধরে আমাদেরকে শুনছেন এবং ভালো লাগছে আপনার, এতে ধন্যবাদ। আচ্ছা, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা বিদায় নেব, অনেকটা সময় হয়ে গেছে, হয়তো আমরা অনেক বেশি সাজানো গোছানো কথা বলতে পারিনি। তবু যে আজকে মা দিবসে আমরা কিছু এলোমেলো কথা বলেছি, এটাই হচ্ছে আমাদের কাছে, আমি মনে করি যে আমার কাছে বড় পাওয়া। কারণ আমি এভাবেই কখনো আমার মাকে বা আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে আমি ভাগাভাগি করতে পারিনি যে আসলে আমার মাকে ঘিরে অনেক কথা জমা আছে আমার মনের মাঝে, আমি অনেক কথা বলতে চাই, তো মাকে কখনো সরাসরি বলা হয়ে উঠবে না। যে কথাগুলো আমরা হয়তো বা এখন বলছি, সরাসরি এই কথাগুলো বলতে গেলে হয়তো বা নস্টালজিয়া হয়ে যাবে কিংবা কোনো একটা বাধা এসে যাবে আমাদের মাঝে। তবুও বলতে চাই, সকল বাধা উপেক্ষা করে মাকে বলতে চাই, মাকে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আজকে আমার এই সকল শ্রোতাকে সাক্ষী রেখে আমি বলছি আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমি একটা প্রত্যাশা করি যে এখান থেকে 5 বছর পরে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবা পরিবার পরিজন সবাই একই সাথেই সেই বৃহৎ পরিবার নিয়ে বসবাস করুক। বৃদ্ধাশ্রমগুলো এই বাংলাদেশের মাঠ থেকে আপাতত উঠে যাক, এটা আমার প্রত্যাশা। তো একেবারে শেষ বেলার কথাগুলো বলতে হবে, শেষ বেলার কথাগুলো বলার জন্য তানিয়ার কাছে চলে যাচ্ছি, একেবারেই সংক্ষিপ্ত করে। আসলে মা দিবসে যে আমরা এত কথা বললাম, হয়তো আমি হয়তো কিছু গুছিয়ে বলতে পারিনি, কারণ মাকে নিয়ে আমি গুছিয়ে বলার মতো কিছু পাই না, কারণ কোনটা রেখে যে কোনটা বলবো, তো অনেক অগোছালো কথা বলে ফেলেছি। মার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সারা জীবন আমার যেমনটা এতদিন আছে ততটা থাকবে, এটা প্রত্যাশা করি, কারণ এই ঋণ কখনো শোধ করা যায় না মায়ের। মা তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, এবং আমার যে মার কথা বলেছিলাম সেই মা তোমাকেও অনেক অনেক বেশি ভালোবাসি। তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আর শোধ করতে চাইও না। সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকতে চাই। অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আসলে সত্য কথা, আমরা আমাদের মায়েদের ঋণগুলো কখনো শোধ করতে পারবো না, কারণ মা যে সারা জেগে এখনো ছোটবেলার কথা, কারণ এখন হয়তো বা আমি দেখছি আমার ভাইয়ের যে ছেলে দুটো আছে, তার মা তাদেরকে কিভাবে লালন পালন করছে, কিভাবে তাদেরকে বড় করে তুলছে, আসলে সেইগুলো দেখি আর আমার চোখের সামনে ভেসে ওঠে, বা আমি তো সেই দিনগুলোর কথা মনে করতে পারি না। তো
তো আমি একটা কল্পনায় ছবি এঁকে নেই, ঠিক আমার মা এভাবে হয়তো বা আমাকে লালন পালন করেছে, কিংবা এর থেকে বেশি কষ্ট করেছে। কারণ এখন যে অবস্থানে আমরা আছি, হয়তো এখান থেকে 20 বছর পূর্বে আমরা এত ভালো অবস্থানে ছিলাম না, সেই অবস্থানে ছিলাম না। তো সেখান থেকে আমার মাকে অনেক বেশি যুদ্ধ করতে, কষ্ট করতে হয়েছে। তো আসলেই আমরা আমাদের মায়ের ঋণগুলো কখনো শোধ করতে পারবো না সারা জীবন ধরেও। যদি একটা গান আছে না, কথাই বলা যায়, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ে জাম। তো আসলে গায়ের চামড়া কেটে যদি গায়ের চামড়া কেটে যদি মাকে জুতা বানিয়ে দেয়া হয়, তবু কেন জানি এই ঋণ কখনো শোধ হবার নয়, শোধ হবেও না। তানিয়া যেটা যেভাবে বললো যে আমরা মায়ের ঋণ কখনো শোধ করতে চাই না। আজকে যার সাথে তুলনা করবো তার সাথে আসলে কম হয়ে যাবে। তো মায়ের তুলনা করতেই চাই না, কখনো না। মা তোমাকে অনেক বেশি ভালোবাসছি। মা দিবসে এটাই এবং প্রত্যেক এই যে যারা আমরা যারা নতুন মা, মানে সন্তানদের বড় করে তুলছি, তার সেই সব মায়েদের কাছে প্রত্যাশা থাকবে যে সন্তানকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করবেন এবং সন্তানের সাথে এমন ভাবে মিশবেন যেন কোনো সন্তানের মধ্যে আপনাকে নিয়ে কোনো ভীতি না থাকে, আপনাকে নিয়ে কোনো ভয় তার মধ্যে কাজ না করে। বন্ধুর মতো সন্তানের সাথে মিশে যান, আর দেখবেন এর ফল একদিন আপনি নিশ্চয়ই পাবেন এবং তার প্রতি ফলশ্রুতিতে আপনি হয়তো তার অনেক ভালো একজন বন্ধু হয়ে উঠবেন। আমরা চলে যাব শামীম ভাইয়ের কাছে, একেবারেই শেষ বেলার কথাগুলো, কারণ আমাদের সময় অনেকটা পেরিয়ে গেছে, রাতও হয়ে গেছে, আমাদের ঘুমাতে হবে, রমজান মাস চলছে এখন। তো একেবারে শেষ বেলায় সংক্ষিপ্ত আকারে কোন কথাগুলো বলতে চান আপনি? যেহেতু আমার মা তো প্রয়াত, মায়ের মানে মৃত্যু সময়ের স্মৃতির কথা আমি বলেছি, কিন্তু অনেক আনন্দ ঘন সময়ও মায়ের সঙ্গে ছিল, সেগুলা মানে অনেক অনেক বলে শেষ করা যাবে না। তো দেখা গেল যে আমরা যখন বাড়িতে যেতাম তখন বিশেষ করে ওই যে বিভিন্ন মৌসুমে যেমন শীতের পিঠা, তারপরে মানে একটা অন্যরকম আয়োজন, খাওয়ানো, যত্ন নেওয়া, এই যে বিষয়গুলো, এগুলো আসলে মা ছাড়া অন্য কেউ আসলে সম্ভব না কারো কাছ থেকে, এগুলো আশা করা যায় না। এবং মা জীবনের শেষ বিন্দু দিয়ে সন্তানদেরকে আর কি ভালোবাসে, সবাইকে। তো মায়ের ওরকম প্রত্যেকটা মায়েরই সন্তানের জন্য একটা থাকে, টার্গেট থাকে, এবং সেই লক্ষ্যে সন্তানদেরকে বড় করে তোলে আর কি। তো আমরা যেন মায়ের সেই লক্ষ্যটা বোঝার চেষ্টা করি, প্রত্যেকে যাদের মা বেঁচে আছেন বা মারা গেছেন। আমরা তো জানি যে মা আমাদের মানে জন্য কি আশা করেছে আমাদের কাছ থেকে, সেই বিষয়গুলো অনুধাবন করা, করে সেই রিটার্নটা দেওয়ার চেষ্টা করা। আমি মনে করি যদি মায়ের আবেদনটা বোঝা যায়, তাহলে পৃথিবীর সব মানুষের আবেদনই বোঝা যায় এবং সত্যিকারের মানুষ হওয়া যায়। এই বিষয়টা যদি আমরা সত্যি মায়ের বিষয়গুলো, সন্তানের প্রতি মায়ের আবেদনটা, এইটা সবাই অনুধাবন করার চেষ্টা করি এবং প্রত্যেকের জীবনকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে কোনো ঝামেলা থাকবে না। এটা আমার মনে হয় এবং সবার উদ্দেশ্যে আমার সেটাই কথা। হ্যাঁ, ধন্যবাদ শামীম ভাই। এবার আমরা চলে যাবো একেবারেই খাদিজাপুর কাছে, তার শেষ বেলায়, যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখছেন বা
এতক্ষণ আমাদের সাথে আছে বা পরে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে মাকে ঘিরে কিংবা আপনার মনের যে অব্যক্ত কথাগুলো মাকে ঘিরে যদি বলতে চান ঝটফট করে সম্ভব। যারা আমাদের লাইভটি দেখছেন বা একটু পরে দেখবেন, তাদের উদ্দেশ্যে যতটা বলার যে সন্তানদের নিয়ে তারা কিভাবে থাকবেন অথবা কিভাবে করলে আমরা বৃদ্ধাশ্রম নামক এই শব্দটি তুলে ফেলতে পারবো, তা হয়তো ইতিমধ্যে আমি বলে ফেলেছি। আর ঠিক এই শেষ বেলায় বলছি, যেহেতু আমার আম্মা হয়তো ফেসবুক ইউজ করেন না, আমার আব্বা কিন্তু করেন, তিনি ফেসবুক ইউজ করেন। তো লাস্টে একেবারে শেষে গিয়ে একটা মেসেজ রেখে যাবো যে আমার আব্বা যদি এই লাইভটা দেখেন এবং শেষ পর্যন্ত যদি আমার কথা শোনেন, তাহলে আমার এই শেষ বাক্য কয়টা যেন অন্তত আমার আম্মাকে গিয়ে শোনান। আসলে আমি বলছি আরেকটু বলি যে যেহেতু আমি আমার মা বাবার 3 নাম্বার সন্তান এবং আমার বড় 2 ভাই বোন আমার থেকে বেশ অনেক বড়, একজন প্রায় 18 বছরের বড় আর একজন 13 বছরের বড়। এই 18 বছর 13 বছরের পরে এসে আমরা 2 বোন একেবারে পরপর। হ্যাঁ, তো এতটা দেরি করে এই যে আমি যে দুনিয়ায় আসছি, এতটা দেরি করে আসা একটা মা বাবার কাছে কিন্তু অনেক এক্সপেক্টেড একটা সন্তান মনে হয়, যে এত দেরি করে যে সন্তানটা তাদের জন্ম এসেছে। এবং আমি যতদূর শুনেছি যে আমি জন্ম নেওয়ার সময় আমার আম্মার প্রচন্ড পরিমাণ মানে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে এসে পৌঁছে গিয়েছিল। আজকের এই দিনে দাঁড়িয়ে বলছি, মাকে বলছি যে মা বাবা দুজনকে বলছি, মা দিবস তো আছেই, মা বাবা দুজনকে বলছি তোমাদের অনেক 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 বেশি ভালোবাসি, অনেক বেশি শ্রদ্ধা করি। যে কথাগুলো সহজে কখনো বলা হয় না, হয়তো অনেক বেশি বলতে চাই কিন্তু বলা হয় না, আজ বলছি অনেক বেশি ভালোবাসি। আর যেদিন নিজে মা হয়েছি, যেদিন রাতের পর রাত জেগে থেকেছি নিজের সন্তানটাকে কোলে নিয়ে, রাত থেকে ভোর হয়ে গিয়েছে বুঝতে পারিনি, ওইভাবে বসা আমি আমার বাচ্চাকে নিয়ে সমস্ত রাত কাঁদে। প্রতিটা রাত আমি আমার আম্মাকে রিয়েলাইজ করছি যে এইভাবে বুকে নিয়ে এসে বসেছিল। আর এর জন্য আসলে কি ভাষায় বললে যে প্রকাশ করা যাবে আমি জানি না, অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি শ্রদ্ধা। আর আল্লাহ তাআলার কাছে, পরম করুণাময়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা যে আমার আম্মা বাবা এখনো সুস্থ আছেন, আমাদের সাথে আছেন। আর আল্লাহর কাছে প্রত্যেক নামাজে আমি একটা দোয়া করি, খোদা আমার মা বাবার হায়াত দারাজ করে দাও। কারণ আমি জানি না যেদিন তারা না থাকবে, মা বাবা যেদিন না থাকে, মা বাবাহীন একটা সন্তান কি করে দুনিয়ায় থাকে আমি কল্পনায় আনতে পারি না। এর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা, মা বাবা এখনো আছে, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি চাওয়া যে তাদের হায়াত যেন আল্লাহ তাআলা দারাজ করে দিন। আর মা বাবাকে অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি শ্রদ্ধা করি, অনেক বেশি কৃতজ্ঞতা তাদের প্রতি। ধন্যবাদ খাদিজা আপু, ধন্যবাদ তিনজনকেই যে আপনারা নিজ নিজ জায়গা থেকেই, কেউ বাবা কেউ মা, সারাদিন রমজানের রোজা রেখে কষ্ট করে ইফতারি করে রান্না বান্না করে মাঝরাতে এসে যে আমাদের সাথে আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে পেরেছেন বা আমাদের বন্ধুদের সাথে আপনার অনুভূতিগুলো বলার সুযোগ পেয়েছেন কিংবা অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমরা লাইভটি শেষ করবো এখন। তো অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক বেশি যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজন ছিল ভালোবাসি মাগো, এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে আমি দুটি কথা বলতে চাই, দুটি কথা আপনাদেরকে বলে যেতে চাই, যে কথাগুলো আমার না বললেই নয় একেবারেই। যে আমি প্রথমে একবার আমার কথার মধ্যে বলেছি যে আমি আশা করছি আগামী 5 বছরের মধ্যেই আমাদের এই বাংলাদেশ থেকেই বৃদ্ধাশ্রম নামক জায়গাটি উঠে যাক। আমি সেই প্রত্যাশা এখনো করছি। আজকের মা দিবসের এই অঙ্গীকার হোক যে আমাদের মা বাবাকে একসাথে নিয়েই আমরা আবারও সেই আগের দিনে বৃহৎ পরিবারে একসাথে বসবাস করব। মা বাবার প্রতি আমাদের যে ভালোবাসা ছিল, যে সম্মান ছিল আগেরকার দিনেই, সেই ভালোবাসাগুলো আবারও ফিরে আসুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সংকটময় সময়গুলো ভালোভাবেই কাটুক। মা বাবার প্রতি বেশি বেশি করে টেক কেয়ার করুন, খেয়াল রাখুন, তারা যেন তাদের শেষ দিন পর্যন্ত আপনার ভালোবাসায় থাকতে পারে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।